যে আপনি একটা কথা বলেছেন যে ইরানের দাবি যে দাবিগুলি ছিল এগুলি শক্ত। ইরান তো এই কথাগুলি বারবার বলে আসছে। ইরান এ পর্যন্ত ট্রাম্পের সাথে ২ বার নেগোসিয়েশন করেছে। প্রথমবার নেগোসিয়েশন যেটা শুরু করেছিল জেসিপিও এগ্রিমেন্টের পরে ভেঙে উনি যখন এটা বাতিল করে দিল, সে আসলে বাতিল করে দিয়েছে শুধুমাত্র এটা ইসরায়েলের চাপে এটা বাতিল করা হচ্ছে। এই ডিলটা সবাই বলেছে বিকজ এর মধ্যে ইউরোপ ইনভলভ ছিল, ৫টা আপনার সিকিউরিটি কাউন্সিল মেম্বাররা ইনভলভ ছিল এবং সব পক্ষই ইনভলভ ছিল। এবং এই এগ্রিমেন্টটা করা হয়েছিল ইউএস প্রেসিডেন্টের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ জ্যাক সুলিভান, সে ছিল তখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং তিনি ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলে তারপরে কিন্তু এই চুক্তিতে তারা আবদ্ধ হয়েছে। তো এটি ছিল 79-এর পরে সর্বপ্রথম যে এই পর্যায়ের মানুষের সাথে বা ইউএস উচ্চপদস্থ রাজনীতিবিদদের সাথে আপনার ইরানের যে যারা প্রেসিডেন্ট পদবীর বা প্রেসিডেন্ট লেভেলের যারা, তাদের যোগাযোগ হয়েছিল এবং তারপরে কিন্তু এই এগ্রিমেন্টটা কনফার্ম হয়েছে। এবং এটা করতে কিন্তু সময় লেগেছিল অলমোস্ট 4 বছর, এবং 4 বছর পরে কিন্তু এই নেগোসিয়েশনের পরে কিন্তু এটা ঠিক হয়েছে। তো এই নিউক্লিয়ার আর এই টিমে যারা ছিল এরা সবাই ছিল এক্সপার্ট। এরা ছিল ফরেন পলিসি এক্সপার্ট, এরা ছিল নিউক্লিয়ার টেকনোলজির এক্সপার্ট, তারা ছিল ইকোনমিক এক্সপার্ট, তারা ছিল ডিফেন্স এক্সপার্ট। তো সবাই মিলে একটা টিম ছিল। কিন্তু ট্রাম্পের যে টিমটা কাজ করছে, এই টিমে তো মাত্র আছে 2 জন, এবং এরা 2 জনই হলো রিয়েল এস্টেট বিজনেসম্যান। তাদের কিন্তু কোনো ফরেন পলিসি ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কোনো টেকনিক্যাল নো হাউ নাই এই নিউক্লিয়ার এগ্রিমেন্ট বা ইরানের সঙ্গে এগ্রিমেন্ট করার মতো যে ফিটনেস বা আমি বলবো যে ডিপ্লোম্যাটিক কম্পিটেন্সি যেটা, সেটা নাই। তো এইরকম একটা দলকে যখন ইরানের সাথে নেগোশিয়েট করতে পাঠানো হয়, আর পক্ষান্তরে ইরানে কারা আছে, তাদের যে ফরেন পলিসির যে ফরেন মিনিস্টারের স্পোকসম্যান এবং যে সমস্ত স্পিকার এবং যারা নাকি ইনভলভ ছিল, এরা সবাই হলো হাইলি কোয়ালিফাইড। তাদের নিজস্ব, তারা পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা ডিগ্রি অর্জন করেছে। তাদের এবং তাদের যে রিসার্চ ওয়ার্ক আছে, এগুলি দিয়ে কিন্তু প্রমাণ করে যে তারা যখন নেগোসিয়েশনে যাবে, দে আর ভেরি টাফ নেগোসিয়েটর, এবং তারা কখনোই জাতীয় স্বার্থের বিরুদ্ধে। মানে আজকে আমি যে স্পোকসম্যানের কথা শুনলাম, তিনি বলতেছেন যে সারা বিশ্ব ইরান সম্বন্ধে কিভাবে কি চিন্তা করে আমরা এটা নিয়ে খুব ভাবি না। আমরা যেভাবে চলি, আমাদের মানুষ যেভাবে চলে, আমরা শুধু সেটাই আমরা কনসিডার করি, এবং আমাদের জাতীয় স্বার্থকেই আমরা সবসময় নজরে রেখে আমরা কাজ করব। তো এই যে এত বড় একটা দাবি নিয়ে যখন একটা কথা বলে, এদের ভিতরে কনফিডেন্সটা আপনি বুঝতে পারবেন। এখানে একটা জিনিস হলো যে এই যে একটা ইরান যে বিভিন্ন দেশের কাছ থেকে যে টাকা পায়, যেমন সাউথ কোরিয়ার কাছ থেকে তারা এরকম $6 বিলিয়ন পাবে তাদের তেলের কারণ, তেলের প্রাইস। এই সাউথ কোরিয়াকে যখন বলেছে এটা পরিশোধ করতে, তারা অনেক চেষ্টা করেছে বিভিন্নভাবে, পরে রাজি না হতে কাতারে টাকাটা পরিশোধ করা হয়েছে, কিন্তু কাতার আর এটা দিতে পারছে না। এই জন্য কিন্তু আপনি দেখেন গত কয়েকদিন ধরে কথা হচ্ছে যে পাকিস্তানের সেনা আসিফ মুনির যখন ইরানের ক্যাপিটালে গিয়েছিল, ঠিক ওই সময় কিন্তু কাতারেরও ডেলিগেশন কিন্তু ইরান ভিজিট করছিল। তার মানে কাতারের ডেলিগেশন ভিজিট করছিল কিন্তু এই ফিনান্সিয়াল ম্যাটারটা সেটেল করার জন্য। এবং এই যে টাকাগুলি কিন্তু বসে আছে কিন্তু বিভিন্ন দেশে, যেমন ইউএইর কাছে আছে, আপনার কাতারের কাছে আছে এবং কুয়েতের কাছে আছে, এবং এরাই হলো ইরানের কিন্তু প্রাইম টার্গেট, যে টাকা যদি না দাও ইউ আর গোইং টু ফেস দ্য ট্রাবল। এবং দেখেন কয়েকদিন আগে কিন্তু কুয়েতে কিন্তু এই যে ইরানের উপর যখন আমেরিকা প্রভোকেটিভ হামলা করলো, তারপরে কিন্তু তারা রিঅ্যাক্টিভ একটা হলো ড্রোনকে ধ্বংস করেছে, তারপরে হলো তারা কুয়েতের বেজে হামলা করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই ডাইরেকশনটা বা এই মিশনটাকে গাইডেন্স দেওয়া হয়েছে কুয়েত থেকে, সুতরাং কুয়েতের উপর হামলা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু গালফ কান্ট্রিজ গুলো কিন্তু খুব ভালো করে জানে যে তাদের বেজ যদি ব্যবহার করা হয়। এবং আরেকটা কথা আমি আপনাকে বলে রেখে এই জায়গায়, সেটা হচ্ছে আপনি কয়েকদিন আগে দেখবেন মার্কো রুবিও আসছিল ইন্ডিয়াতে। সে আসছিল 2টা পারপাজে। একটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কালেক্ট করার জন্য, কারণ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ছাড়া আপনি চিপস তৈরি করতে পারবেন না। এবং এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল 90% মালিক হলো চায়না। ওয়ার্ল্ডের যে 90% রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ইজ উইথ চায়না।
এবং চায়নার এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে তাদের চিপস তৈরি করার জন্য। সুতরাং চায়নাকে তারা কোনোদিনও খেপাইতে পারবে না, এবং তার যতই বিপদ আপদ থাকুক না, যতই কষ্ট থাকুক না, সে কিন্তু চায়নার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। এবং চায়না এগুলি জানে খুব ভালো করে যে তারা কোথায় কিভাবে তাদের কাছে আটকা আছে। সেকেন্ড হচ্ছে যে মিডল ইস্ট থেকে যখন বেসগুলি সরে যাবে তখন এই আমেরিকান ফোর্স কোথায় যাবে? এই জন্য তারা কি করছে, তারা ফিজি, ভানুয়াতু এই সমস্ত জায়গায় তারা জায়গা খুঁজছে নতুন বেজের জন্য, এই সমস্ত শিফট করে ওখানে যাবে। এবং সেটার ব্যাপারেই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে এগ্রিমেন্ট করা যে তাদের যে কোয়াড যে একটা বেজ তারা করতে চাচ্ছে, সেটা করতে চাচ্ছে তারা ফিজিতে। কারণ এইখানে চায়নার আরেকটা বটলনেক হলো স্টেট অফ মালাক্কা, যেখান দিয়ে চাইনিজ না শুধু সারা বিশ্বের যত, বিশেষ করে জাপান, চায়না, সাউথ কোরিয়া এবং ইস্ট বাউন্ড যত শিপ আছে সব কিন্তু এই দিক দিয়ে যায়। সুতরাং এই জায়গাটার উপরে নিয়ন্ত্রণ রাখাটা চায়নার জন্য যেমন জরুরি, আমেরিকানদের জন্য তেমনই জরুরি চায়নাকে আপনার টাইট করার জন্য। কিন্তু চায়না কিন্তু অনেক আগের থেকেই কিন্তু তারা স্টেট অফ মালাক্কার কন্ট্রোল নেওয়ার জন্য তারা কিন্তু মিয়ানমারের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তারপর শ্রীলঙ্কায় তারা হাম্বাটন যে সমুদ্র বন্দর আছে সেখানে তারা জায়গা করে নিয়েছে। এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে এটা কিন্তু মেইনলি এটাকে বলা হয় রিম স্টেটস। চায়না কি করছে, যারা যে সমস্ত সাগরের সাথে যাদের উপকূল আছে সেই সমস্ত দেশের সাথে তার একটা ডেভেলপমেন্ট চুক্তি আছে, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে এগুলিকে তারা বলছে রিম স্টেট। এই রিম স্টেটের সাথে তারা কানেক্ট করতে চায়, বিশেষ করে ইন্ডিয়ান ওশেন এবং স্টেট অফ মালাক্কাকে কন্ট্রোল করার জন্য। এখন আসি আমি যে লেবাননের ইস্যু। লেবাননে যেটাই করুক না কেন, লেবাননে লেবাননকে ছাড়তে চাচ্ছে না, কিন্তু সমস্ত যারা সামরিক কৌশলবিদ, সামরিক বিশ্লেষক যারা, তাদের খুব স্পষ্ট মানে ফাইন্ডিংস যে এই পর্যন্ত ইসরায়েলে প্রায় 200 থেকে 250 ইসরায়েলি সৈনিক মারা গেছে এবং তাদের অবস্থা এখন খুবই খারাপ। এবং তারা এখন যেটা সবচেয়ে বিপদের মধ্যে আছে যে তারা খুঁজে পাচ্ছে না যে তাদের ওই যে ওয়্যার গাইডেড যে আপনার হচ্ছে যে কি বলে আপনার যে এটাকে কি বলে আপনার যে গাইডেড যে মিসাইল তারা মারছে এইগুলিকে তারা কন্ট্রোল করতে পারছে না। তো এই জিনিসটা কিন্তু তারা এটাকে বের করার জন্য তারা কি করছে, তারা এখন নেট দিয়ে তাদের আপনার হলো গান, তারপর হচ্ছে যে টারেট, এগুলিকে ঢেকে ফেলতেছে, ট্যাঙ্কের মাথাগুলি ঢাকছে। তার মানে তারা কিন্তু এই হিজবুল্লাহর সাথে পেরে উঠছে না। তারা শুধুমাত্র যে 1.3 মিলিয়ন লেবাননের সিভিলিয়ানকে তারা ডিসলোকেট করেছে, তারা বাড়িঘর ধ্বংস করে ফেলছে, তারা কিন্তু মিলিটারিলি তারা কিন্তু হারাতে পারছে না, এবং এটা তারা পারবে না। এটাই হলো সমস্ত সামরিক যারা বিশ্লেষক তাদের মতামত, যে কোনোভাবেই ইসরায়েল যতই যাই করুক না কেন লেবাননে তাদের পক্ষে হিজবুল্লাহকে হারানো খুব, এটা একটা হতে যাচ্ছে ভিয়েতনাম ফর ইসরায়েল, এবং এখান থেকে ইসরায়েল বের হয়ে আসা খুব কষ্ট হবে। এর আগে কিন্তু আরো অনেকবার তারা ট্রাই করেছে, কিন্তু প্রতিবারই কিন্তু তারা ফেরত চলে এসছে। কিন্তু এবারে তারা ঠিক করেছে যে তারা সাউদার্ন লেবানন পর্যন্ত তারা তাদের সিকিউর করতে চায়। এটা আমার মনে হয় ইউরোপ এটা মানছে না এবং কেউ এটা মানছে না, এবং সেই সাথে তারা মিলিটারিলি এটা পরাজিত হবে। চায়নার ব্যাপারে যেটা বললেন, এটা চায়নার যদি তার স্টক পাইল করা থাকে, এটাতে তো ইউএস এর কোনো মাথা ব্যথা থাকার কথা, তার তো চিন্তা ভাবনার কোনো ব্যাপার নাই। বিকজ চায়না যদি কোনো নিউক্লিয়ার আপনার মিউনিশন যদি বা নিউক্লিয়ার গোলাবারুদ যদি স্টক পাইল করে থাকে, এটার সিকিউরিটির দায়িত্ব চায়নার, এবং এটাতে ইউএস এর কনসার্ন হওয়ার কোনো, এবং এই কনসার্ন প্রকাশ করারও সাহস আপনার চায়নার প্রতি নাই। তো এইরকম একটা পরিস্থিতিতে, কারণ একটা সুপার পাওয়ার যখন এরকম একটা মিডল পাওয়ার কান্ট্রির কাছে এইভাবে আমি কি বলবো আপনার নাকানি চুবানি খাচ্ছে, তারপরে কিন্তু তাদের পক্ষে মাথা উঁচু করে অন্য সবার সাথে টক্কর দিয়ে চলার মতো অবস্থা তাদের নাই। এই জন্য তারা তাদের নতুন চিন্তা ভাবনা শুরু করছে, এবং এই যে $1.5 ট্রিলিয়ন যে বাজেট চেয়েছে, আমি জানি না এটা পাবে কিনা। এটা পেলে কিন্তু তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি রিকভার করে হয়তো এটা তারা, এবং সেটাও তাদের আগামী 3 থেকে 4 বছর লাগবে এই রিকুপারেশন যেটা বলে। তো এর আগে কিন্তু এটা করা সম্ভব না। এরকম একটা অবস্থায় আমার মনে হয় না যে ইউএস তাদের হাতে কোনো শক্ত কোনো কার্ড আছে
যেটা দিয়ে তারা ইরানকে বাধ্য করতে পারবে কোনো চুক্তিতে সাইন করতে। এখন ইরানের কথা হচ্ছে, তোমরা এসেছো তোমাদের ইচ্ছায় আমাদের উপরে, কিন্তু তোমরা চুক্তি করবা আমাদের শর্তে। এখন তারা সেই পর্যায়ে চলে গেছে, কারণ ইরানকে এখন পর্যন্ত ইরান মিলিটারিলি ইরানকে কোনোভাবেই তারা দমাতে পারেনি, এবং ইরান কিন্তু জানে তারা কখন তাদের শক্তিমত্তা প্রকাশ করবে সেই সময়ের জন্য। এবং তারা বলছে যে যেটুকু লস হয়েছিল এই গত যে যুদ্ধবিরতি হয়ে যায়, যুদ্ধবিরতি তারা এটাকে রিকভার করে ফেলেছে।